আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে অর্গানাইজেশনাল বিহেভিয়ার অফ দ্য পারসন অ্যান্ড ইটস ইনফ্লুয়েন্স ফ্যাক্টর। এই যে লাইনটা সাইকোলজির সাথে খুব ভালো যায়, তাই না? মনস্তত্ত্ব যে বোধ, মনস্তাত্ত্বিক যে বিদ্যা, এটার সাথে খুব ভালো যায়। এবং ওবি বা অর্গানাইজেশন অনেক কিছু আপনারা দেখছেন, স্ট্রেস এবং আরও অনেক কিছু যেগুলো সাইকোলজি থেকে নেওয়া। এই জন্য ওবি হচ্ছে এইচআরের এমন একটা ফিল্ড সাবজেক্ট যেখানে সাইকোলজির অনেক অংশ আছে। বিহেভিয়ার ব্যবহার অফ দ্য পারসন, একজন মানুষের ব্যবহার, অ্যান্ড ইটস ইনফ্লুয়েন্স ফ্যাক্টর, এবং সেটা কীভাবে ইনফ্লুয়েন্স হচ্ছে বলা হচ্ছে। এই চারটা কারণে মেজর মানুষের ব্যবহারগত কিছু পার্থক্য আসতে পারে। এগুলোর কারণে তার ব্যবহারে সে নিজে ইনফ্লুয়েন্স হচ্ছে, অন্যদেরকে ইনফ্লুয়েন্স করছে, সমাজকে করছে, প্রতিষ্ঠানকে করছে, সব জায়গায় এটা একটা প্রভাব বা ইনফ্লুয়েন্স আছে, রাইট? সুতরাং আমি এই চারটা পার্টকে চিন্তা করব, কেন এগুলোর কারণে বিহেভিয়ার এদিক সেদিক হচ্ছে পার্সোনাল এবং এটার ইনফ্লুয়েন্স ইস্যুগুলো। যেমন এক নম্বর হচ্ছে এডুকেশনের কারণেও কিন্তু মানুষের ব্যবহার এদিক সেদিক হয়। অনেক মানুষ দেখবেন যে শিক্ষিত এবং এই শিক্ষিত এবং এই সোশ্যালাইজেশন প্রসেসে সে আসার কারণে অনেক কিছু জানে। আপনারা জানেন এই যে আপনারা আমার ক্লাস করছেন এখানে, এটা একটা সোশ্যালাইজেশন প্রসেস। যারা এইভাবে টিচারকে দেখে সম্মান করছে না, প্রতিদিন শান্তভাবে লেকচার নিয়ে সবক নেওয়ার ধ্যান ধারণা নাই, যারা এরকম বসে থাকার ধৈর্য নাই, না খেয়ে সে ক্লাস করছে 5টা পর্যন্ত, ওই আইডিওলজি, ওই কষ্ট তার বুকে গাঁথে নাই, সে শিক্ষার মর্ম বুঝবে না। সে কষ্ট করছে, বৃষ্টিতে ভিজে আসছে, লিফট ছিল না, হেঁটে সে উপরে উঠছে, সে একটা ভালো টিফিনের পয়সা পায় নাই, টিফিন ছিল না, অনেক সময় নামতে আলসেমি লাগে দেখে সে নামে নাই। পরীক্ষা মানুষ খারাপ দিল, এত পড়ে যখন পরীক্ষা খারাপ দেয় তার মনে একটা কষ্ট আসে না? এটাও কিন্তু একটা শিক্ষা, এটা একটা সবক, যেটা আপনি আপনার বয়সে অন্য কারোর মধ্যে পাবেন না, কারণ সে শিক্ষার দ্বার প্রান্তে তো সে যায় নাই, বা সমাজ তাকে ওই সুযোগটা, রাষ্ট্র তাকে ওই সুযোগটা করে দিতে পারে নাই। এই জন্য তার মধ্যে আপনার মতো যে সুবিন্যস্ততা, যে সুন্দর নিয়মতান্ত্রিক আচরণ, সেটা কখনোই গড়ে ওঠে নাই। এই জন্য এডুকেশন মানুষকে কী করে, একটা সোশ্যালাইজ পোর্শনে সবসময় শিক্ষায়িত করে এগিয়ে নিয়ে যায়। ফ্যামিলি, যাদের ফ্যামিলিতে এডুকেশন থাকে দেখবেন যে তাদের ফ্যামিলি ভ্যালুস অনেক ভালো। যদি পজিটিভ এডুকেশন থাকে দেখবেন যে ফ্যামিলির সবাই শিক্ষিত, তাদের অ্যাটিটিউডগুলো অন্যরকম। কিন্তু কিছু কিছু জায়গায় যারা শিক্ষা দীক্ষা পায় না, আমি অশিক্ষিত শব্দটা ইউজ করবো না, কারণ শিক্ষাও এখন অনেক ক্ষেত্রে ধনিক শ্রেণীর বিলাসপূর্ণ। অনেক বাবা মা চাইলেও তার সন্তানকে এডুকেশন দিতে পারে না। এই জন্য আমি রেডিলি এই শিক্ষিত শব্দের আগে ব্যবহার করে অশিক্ষিত বললে একটু ইট ডাজন্ট সাউন্ডস গুড, কারণ রাষ্ট্র তাকে ওই ফ্যাসিলিটি দিতে পারে নাই, তাই না? রাষ্ট্র তাকে ওই বেনিফিট দিতে পারে নাই দেখে সে বেচারা এডুকেশন নিতে পারে নাই। একজন ইকোনমিস্ট একজন কৃষককে জিজ্ঞেস করেছিল যে তুমি কেন গরিব? সে বলেছিল আমি গরিব দেখেই তো আমি গরিব, আমি গরিব দেখেই আমি খেতে পাই না, গরিব দেখে আমার অন্ন নাই, বস্ত্র নাই, চিকিৎসা করাতে পারি না, শিক্ষা অর্জন করতে পারি না, শিক্ষা কিনতে পারি না। ওকে, তো এই জন্য আমরা বলবো যে কিছু মানুষ যাদের মধ্যে এডুকেশনটা নাই, তারা ইন জেনারেল অনেক সময় ওই প্রপার অ্যাটিটিউডটা আপনার প্রতি করতে পারবে না। এখন বইতে এরকম কথাই লেখা আছে আপনাদেরকে, যেগুলো বয়ান দিচ্ছি, কিন্তু বাস্তবতা ভিন্ন। অনেক সময় আপনি অনেক শিক্ষিত ফ্যামিলির মধ্যেও অন্যায্য আচরণ দেখবেন অনেক শিক্ষিত, কিন্তু পিতা মাতাকে ওভাবে সম্মান করছে না, ভাই ব্রাদারদেরকে ওরকম পাত্তা দিচ্ছে না, আত্মীয় স্বজনের সাথে ওই সুন্দর কথা বলে যে একটু জমিয়ে রাখবে সেটা নাই। মানুষকে খুশি করা যায় কিভাবে জানেন? হ্যাঁ, কিছু মানুষ ভালো খাওয়ালে, ভালো পড়ালে, কিছু টাকা দিলে খুশি হবে, কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে আদব আখলাক, তাই না? আপনার ড্রয়িং রুমে একজন মেহমান আসলো, আপনি ভিতরে বসে মোবাইল ফোন চালাচ্ছেন, আপনি বেডরুমে বসে, এদিকে ড্রয়িং রুমে বেচারা 2 ঘন্টা বসা, তার ফোন আছে তবুও সে চালাচ্ছে না। কখন আপনারা আসবেন, সে আপনাদেরকে আবার সময় না দিলে আপনার মনক্ষুণ্ণ হন, এই আইডিওলজি তার মধ্যে আছে, তবুও সে ফোন চালাচ্ছে না। আপনি ফোন চালাচ্ছেন, যে যার মতো ঘরের ভিতরে টাইম পাস করতেছে, একজন বয়স্ক লোক এসে বসছে, তবুও আপনি তাকে সময় দিচ্ছেন না, অথচ তাকে দুপুরে খুব ভালো খাবার দেওয়া হচ্ছে,
তা সে যে কাজে আসছে তাকে সেটা দেওয়া হচ্ছে, কিন্তু কথা বলবেন না। মানুষকে সার্ভ করা শুধুমাত্র খাওয়া দাওয়া টাকা দিয়ে না, আদব আখলাক দিয়ে। হ্যাঁ, কেমন আছেন, বসেন, তার গ্রামের বাড়ি কথা বলেন, সে একটু পর আবার চলে যাবে, সারা রাত সে নাইট কোচে জার্নি করে আসছে, একটু সে ঘুমাবে কি না, ওয়াশরুমটা কোথায় দেখায় দেন, একটু কথা বলেন, এটাই তো মানবিকতা। তার সাথে বসে একটু খান, তাকে একটা ডিম একটু তুলে দেন নিজের হাতে, 2 টুকরা গোস্ত একটু তুলে দেন, একটু কথা বলেন। সে হয়তো সামান্য কিছু টাকা ধারের জন্য আসছে, তাকে খুব ভদ্রভাবে ফ্যামিলির অন্য সদস্যদের আড়ালে সবচেয়ে সিনিয়র সদস্যকে দিয়ে তার হাতে এটা পৌঁছে দেন, একটা খামে দেন। এটাও কিন্তু একটা আদব আখলাক। সো এডুকেশন দিয়ে সব কিছু সবসময় হয় না, অনেক এডুকেটেড পিপলও এই আদব আখলাক জানে না, তাই না? এই জন্য এগুলো আসে কি পরিবার থেকে। এই জন্য পরিবারকে বলা হয় যে প্রথম সেন্টার এডুকেশনের জন্য। বাবা মা কি অ্যাটিচিউডটা করে, এটার উপর কিন্তু নির্ভর করে সন্তানদের আইডিওলজি, সন্তানরা এই বোধটা তৈরি হয়। ধরেন আমি আমার মেয়েকে নিয়ে যখন কোথাও হাঁটি, কিছু ভাঙতি পয়সা পকেটে থাকলে, কিছু ভিক্ষুক আসলে আমার মেয়ের হাত দিয়ে সেটা দেওয়াই। এখন অন্য কেউ হাত পাতলে আমার মেয়ে আমাকে একটা টোকা দেখানে, মানে ওকেও দিতে হবে, মানে আব্বু তুমি 5 টাকা দাও বা 10 টাকা দাও, ওকে দিতে হবে। এটা কিন্তু একটা প্রসেস, আমি মেয়েটাকে নিয়ে যাচ্ছি যাতে দরিদ্র ভিক্ষুকদের প্রতি একটা তার তৈরি হয়, রহম তার তৈরি হয়। কিন্তু আমি যদি অন্য প্রসেসে তাকে বড় করতাম, এই কাণ্ড কারখানা সে করতো না। সুতরাং ফ্যামিলি সোশ্যালাইজেশন একটা বড় জায়গা। ওকে, অনেকের আবার অনেক বড় এডুকেশন থাকে কিন্তু তার অ্যাটিচিউডটা ওরকম হয় না। আপনারা অনেক টিচারকে দেখবেন যাদের ডক্টরেট করা আসছে, ভালো জায়গা থেকে পিএইচডি করে আসছে, কিন্তু আপনি হয়তো তার সাথে ওভাবে দুদণ্ড কথা বলার সময় পাচ্ছেন না, তার কাছে আপনাকে ভ্যালু দেওয়ার মতো সময় নাই। যদিও শিক্ষক, আপনি তার কাছে প্রাইম অবজেক্ট হওয়ার কথা ছিল, নাই। আমরা অনেক সময় শুনি পাবলিক ইউনিভার্সিটি টিচারদের পিছনে অ্যাসাইনমেন্ট দিতে দেরি হয়েছে, প্রেজেন্টেশন মিস করেছে, ক্লাসে দিতে পারেনি, এগুলোর জন্য স্টুডেন্টরা ইউনিভার্সিটির বারান্দায় দৌড়ায়। আজকে সরকারি অর্থে বেতনপ্রাপ্ত একজন শিক্ষকের, জাতির ট্যাক্সের টাকায় বেতনপ্রাপ্ত একটা শিক্ষকের অ্যাটিটিউড, এবং মোর ওভার একজন শিক্ষক, অন্য পেশায়ও না, তার ভ্যালুসটা ডিফারেন্ট হওয়া উচিত ছিল না? কিংবা আপনি মানুষ এডুকেশনে অনেক সময় সীমাহীন গর্ব করে, সে অন্যদেরকে অনেক খাটো করে দেখে, সে মনে করে সে দেশের একমাত্র মাস্টার্স পাস। কিংবা আমাদের দেশেই অনেক ছাত্রছাত্রী যারা অনেক অভাবী ফ্যামিলি থেকেও আসছে, কষ্ট করে পড়ছে, তাদের অনেকেই ওই গ্রামের সমসাময়িক বন্ধুদের সাথে কথা বলা বন্ধ করে দেয়, শুধু এই জন্য যে সে বুয়েটে চান্স পেয়েছে, শুধু এই জন্য যে সে ঢাকা ভার্সিটি স্টুডেন্ট। আমাদের দেশে ঢাকা ভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, বুয়েট, চুয়েট, রুয়েট, এগুলোতে চান্স পাওয়া ছেলেমেয়েদের অহংকারের শেষ নাই। আপনারা খেয়াল করে দেখবেন। তাহলে এডুকেশনটা এত অল্প বয়সে তার মধ্যে কী আলো জ্বালাতে যাচ্ছে? একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট নিয়ে যদি তার এই গর্ব চলে আসছে যে সে বুয়েটের ছাত্র, সে হাই একজন ইঞ্জিনিয়ার, এটা তো ঠিক না। মানুষ হিসেবে সে 10-এ 2ও পাবে না, সে একটা ভালো সার্টিফিকেট পাবে। আবার এই ছেলেটা যখন ক্লাসের টপার হয়ে হায়েস্ট গ্রেড পেয়ে সে যখন টিচার হবে, সে ছাত্র থাকাকালীন সময়ে ডোমিনেশনে ফেলে দিচ্ছিল তার ছোটো ভাইদেরকে। ছাত্র থাকাকালীন সময় এলাকার ছোটো ভাইদের কোনো কাজে আসতো না, কথা শুনতো না। সে টিচারদের হয়ে স্টুডেন্টকে কী দিবে, কতটা দিবে? তার একটা চাকরি দরকার, গরিব ফ্যামিলির ছেলে, বুয়েটে ফার্স্ট হলো বা এখানে ফার্স্ট হলো, ঢাকা ভার্সিটি ফার্স্ট হলো, কোথাও ফার্স্ট হলো, তার একটা চাকরি দরকার, চাকরি পেয়ে গেল, এখন নেশনকে সার্ভ করবে, তার মতোই করবে। অত স্ট্যান্ডার্ড নিয়ে সে ওই ভ্যালুটা দিবে না। সত্য, আপনি এরকম দেখবেন কিছু মানুষকে যারা তাদের অতীতটাই ভুলে যায়, সে অনেক কিছু মনে করে নিজেকে। আমার সাথে এরকম একজনের দেখা হয়েছিল, একটা বাসে উঠছিলাম, বাসটা যাচ্ছিল, আমার পায়ে একটা চাপ্পল, একটা গেঞ্জি, অসহায় একটা লুক, বসে আছি, পাশে একটা ছেলে আসছে, অনেকটা আপনাদের বয়সেরই, পুরো রাস্তা তার ভাবের কোনো শেষ নাই, সে এত এবং তাকে একটা প্রশ্ন করলো, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, যে চাহনি বা সে যেভাবে কথা বলতেছে, আনঅ্যাকসেপ্টেবল, মানে অ্যাকসেপ্ট করা যায় না, খুব কষ্ট লাগে। তো এই ছেলেটাই তো কারো না কারো ফ্যামিলির ছেলে, এই ছেলের হাতেই তো একদিন কোনো বাপ তার মেয়েটাকে তুলে দিবে, এই ছেলেকে কেউ একজন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তার প্রতিষ্ঠানে চাকরি দিবে,
এই ছেলেই সমাজে রাষ্ট্রের সুযোগ সুবিধা প্রাপ্ত। কোন জায়গায় এই ছেলের এফেক্ট থাকবে না? সব জায়গায়। আমি 5 ঘন্টা জার্নি তার পাশে বসে করতে পারতেছি না, তাহলে যে তার সাথে লাইফে জড়াবে সে কীভাবে থাকবে? যে স্টুডেন্টটা তার কাছে 4 বছর অনার্স নিবে সে কীভাবে থাকবে? 30 বছর ধরে সে যদি কোনো টিচিং ক্যারিয়ারে থাকে তাহলে স্টুডেন্টরা কীভাবে শোষিত বঞ্চিত হবে তার মাধ্যমে? একবার ভেবে দেখছেন? ভেবে দেখেন। সব কিছু আপনি ওয়েস্টার্ন বা একাডেমিক বইগুলোতে পাবেন না। রিয়েল ফ্যাক্টগুলো অনেক ডিফারেন্ট। এডুকেশন নিয়ে মানুষ অনেক চিন্তা করে আজকাল। আর একটা জিনিস আপনাদেরকে ধারণা দেই, মানে একদম রিয়েল ফ্যাক্ট। অনেক ছেলে তারা মাস্টার্স পাস করে এবং মনে করে যে তাকেই মাস্টার্স পাস মেয়ে বিয়ে করতে হবে, অনার্স পাস মেয়ে বিয়ে করতে হবে। অনার্স পাস না হলে আমি তাকে বিবাহ করব না। এটা একটা ভুল ধারণা। একটা মেয়েকে সংসারে নিয়ে সুখী হওয়ার জন্য অনার্স মাস্টার সার্টিফিকেটের চেয়ে তার আদব আখলাক ফ্যামিলি ভ্যালুস অনেক বড় জিনিস। আমি ব্যক্তিগতভাবে কি মনে করি জানেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার মেয়েকে আমি 18 বছর 16 বছর বয়সে বিয়ে দিয়ে দেবো। আমি চিন্তা করব না আমি পিএইচডি করছে, বাপ চাচা পিএইচডি করছে, ওকে আমি এটার পিছনে হান্ট করাবো। নো, বরং একটা প্রতিষ্ঠিত ছেলে পেলে তার সাথে যদি মানানসই হয় তাকে দিয়ে দেবো। আমার দরকার নাই তাকে মাস্টার্স করানোর, অনার্স করানোর, কারণ এটার জন্য আল্লাহ তাকে ওইভাবে করেন। আল্লাহ তাকে ঘরের জন্য সৃষ্টি করছে। সে 2টা নেককার বাচ্চা যদি জন্ম দিতে পারে, ঠিকমতো ওদেরকে যদি আদব আখলাকের সাথে বড় করতে পারে, এটা হচ্ছে প্রাইম পাওয়া। আমাদের ঘরে অনেকেই মারা লেখাপড়া জানে না, আমরা একটা পজিশনে আসতে পারছি না। আর অনেক সংসার শুরুতেই ধসে যাচ্ছে না, সে বরং অনেক মেয়ে ডমিনেট করতে চায়। তারা বলে যে আমার যোগ্যতা সম্পূর্ণ হাজব্যান্ড হয় নাই, হ্যান হয় নাই, ত্যান হয় নাই। তারা নিছক অনেক কিছু ইয়েতে সে সংসার ত্যাগ করে চলে যায়, তাই না? তারা একটা কম্পিটিশনে নিয়ে আসে। এগুলো কি ঠিক? নিশ্চয়ই ঠিক না। ওকে, কিন্তু রাষ্ট্রর ক্ষেত্রে অনেকেই একটা মেসেজ দেয় যে শিক্ষা দীক্ষা অনেক অর্জন করতে হবে। নো, এটা বিয়ের জন্য প্যারামিটার না। ওকে, আমরা অনেক সময় রাষ্ট্রের অনেক আইনের কারণেও তো ক্ষতিগ্রস্ত হই, কারণ মানুষ রচিত ধর্মের আইন, তাই না? কিছু কিছু জিনিসে বাধা দেয়, কিন্তু ধর্মীয় কোনো বাধা নাই, তাই না? তো কিন্তু আপনি বিচার বোধকে কাজে লাগাবেন। তো এখন আপনার প্রয়োজন মতো আপনি এডুকেশন নেন, আর আপনি দেখেন যে এডুকেশন আপনাকে কীভাবে আলোকিত করতেছে। এটাই একজন মানুষ এডুকেশন নিয়ে মানুষের সাথে রাফ বিহেভ করাচ্ছে। ধরেন আমাকে পাঠিয়ে দিল রাঙামাটিতে, একটি স্কুলে পড়াতে হবে। যদি আমি পর্যাপ্ত পারিশ্রমিক পাই, স্কুলের বাচ্চাদের মাথায় হাত দিয়ে যদি প্রতিদিন সকালবেলায় পড়াতে পারি, এভাবে 10 বছর যদি ভালো করে ইংলিশ পড়াই, আর একটা সময় দেখা যায় যে এলাকায় এমন একটা চেঞ্জ হয়ে আসছে যে আমার রাঙামাটির এলাকার সমস্ত মানুষজন ইংলিশে ভালো, এটা আমার অনেক বড় পাওয়া। যদি আমি একটি স্কুলের মাস্টার, আমি যদি ওদের মাথায় পিঠে হাত বুলাই যে তাদেরকে ভালো করে ইংলিশটা শেখাতে পারছি প্রাইমারি লেভেলে, এটা অনেক বড় অর্জন। এই লাইটটা সে অন্যান্য জায়গায় প্রতিফলন করতে পারবে। তো এডুকেশনের কি? শিক্ষিত হওয়া। এটা আপনাকে যদি স্বশিক্ষিত করতে পারে, এটাই অনেক বড় অর্জন। এই জন্য চেষ্টা করবেন যে আপনি এডুকেশন যেটা পাইছেন ওর সাথে যেন আপনার ম্যানার, আচরণ, কথাবার্তা সব কিছু, আপনি যে শিক্ষিত দেখলেই যেন বোঝা যায় যে আপনি একজন শিক্ষিত। আপনাকে 10টা কথা মানুষ বললো, আপনি শান্ত থেকে তাকে খুব সভ্য ভাষায় একটা রিপ্লাই দিবেন। ওকে, দিস ইজ দ্য আলটিমেট ফাংশন অফ এডুকেশন। এটা আপনার ম্যানারকে করবে, এটা আপনার ইমপ্রেস করবে আপনার ক্যারেক্টারকে, তাই না? সেকেন্ড হচ্ছে জেন্ডার। আমরা বৈষম্য করি না সমাজে? নারী পুরুষ সমাজে একটা বৈষম্য আছে না? যে কাঙালিনী সুফিয়ার একটা গান শোনাতো টিভিতে, বিটিভিতে, পরাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে। হ্যাঁ, সে সারাদিন ওই কঙ্কর ভাঙে। পারিশ্রমিক দেওয়ার সময় পুরুষকে পারিশ্রমিক বেশি দেয় আর মহিলাটাকে পারিশ্রমিক কম দেয়। সে বলে সারাদিন কাজ করলাম, তুমি কেন আমাকে পারিশ্রমিক কম দিলে? তখন মহাজন বলে তুমি মেয়ে তাই। অথচ এটা কি হওয়া উচিত ছিল? শ্রম নিয়েছে সকাল 8টা থেকে রাত 8টা সমান সংখ্যক। একটা ফিমেল হলো, আপনি তাকে দেখে তো নিয়োগ দিচ্ছেন, সে তো মেল হিসেবে পরিচয় দিয়ে
এখানে ঢুকে নাই। আপনি তো দেখছেন তার নাম মরিয়ম, না হলে আমেনা, আপনি দেখছেন তার নাম, তাকে দেখছেন, তো ঢোকানোর সময় তাকে মেয়ে হিসেবেই তো ঢুকালেন, 8টা থেকে 8টা পর্যন্ত খাটালেন, কিন্তু আপনি টাকা দিচ্ছেন তাকে কম। এটা তো ইনজাস্টিস, তাই না? তো যে সমাজে ইনজাস্টিস থাকে ডেভেলপ করতে পারবে না সে সমাজ। ফিমেলকে অনেক ছোট করে যদি আপনি কোথাও চিন্তা করেন, আপনি সমাজের ডেভেলপমেন্ট কখনোই করতে পারবেন না। একটা ফিমেলকে যদি সম্মান না দেন, ডেভেলপমেন্ট করতে পারবেন না। এই যে মাঝে মাঝে ফেসবুকে অনেক হাসির ভিডিও সামনে চলে আসে, আপনারা যারা টিকটক, ইনস্টাগ্রাম আরও অনেক কিছু চালান, ওখানে আরও অনেক ধরনের ভিডিও আসে। একটা ভিডিও আমার সামনে আসলো সেদিন ফেসবুকে, ওখানে একটা মনে হয় 10-12 সেকেন্ডের ক্লিপ দেখানো হলো, আর একটা পুরুষ হো করে হাসতেছে আর মেয়েটাকে দেখিয়ে বলতেছে বেডি মানুষ। মনে মনে ভাবলাম কত বড় সাহস, কত বড় সাহস! হাউ ডেয়ার দে আর, হাউ ডেয়ার! তাকে এমনভাবে অবজেক্টিফাই করা হলো নাটকটার মাধ্যমে উপস্থাপন করে। সে শুধু একটা মেয়েকে না, সে মা জাতিটাকেই ছোট করলো, পুরো ফিমেল ইয়েটাকেই সে ছোট করে দিচ্ছে। একটা মানুষকে ছোট করে আপনি কখনো সম্মান পাবেন না, কোনো দিন না, এটা হতেই পারে না। ওকে, হ্যাঁ, কিছু কিছু জায়গায় আপনি মানুষের পুরুষ খারাপ অ্যাটিটিউড করলে আপনি এখানে তো পুরুষকেও বলতে পারেন যে ব্যাটা মানুষ, বলতে পারেন না? তো এখানে একটা কাউন্টার চলে আসতে পারে, কিন্তু কাউকে আপনি জেনে বুঝে সোশ্যাল মিডিয়াতে এভাবে নাটক বানিয়ে একটা স্ত্রী জাতীয় কাউকে এভাবে ছোট করা অধিকার কি আপনার আছে? এই ভিডিও আপনার জন্য গুনায় জারিয়ার কারণ হতে পারে। আপনি কবরে গেলেও এটা রাজাব আপনার কবরে পৌঁছাতে থাকবে। এটা ফাইজলামি না, সত্য কথা। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামের দুনিয়ায় পড়ে থেকে ভিডিও বানাইছে, আর যখন মরবে এই ভিডিও যদি 10 বছর এক্সিস্ট করে তার খবর আছে কবরে। মানুষ যেমন ভালো কাজ করে এটার সওয়াব কবরে বসে পায়, আর খারাপ কাজ করলেও সেটার গুনাহ তার কবর অবধি পৌঁছাতে থাকবে। আজকে সে যে তামাশাটা করলো ফিমেলকে নিয়ে, তামাশার ফল তাকে ভোগ করতে হবে, তাই না? তো এটা ঠিক না, সামাজিক বৈষম্য করা। হ্যাঁ, অনেকে আছে বাংলাদেশে এখনও কনসেপ্ট এরকম, মানে অনেক শাশুড়ি বিশ্বাস করে যে ফিমেলদেরকে দিয়ে ঘরের সব কাজ করাতে হবে, তারা হয়ে যাবে দাসীবাদী। ইজ দ্যাট কারেক্ট? নো। একটা মেয়ে সংসারে আসছে, সে তার সামর্থ্য অনুসারে, শারীরিক ক্যাপাসিটি অনুসারে ঘরের কাজকর্ম যদি করে হেল্প করে, করুক, এটা একটা এহসান। কিন্তু আপনি কাউকে কি বাধ্য করতে পারবেন? পারবেন না। একটা মেয়ে যদি ভালো মনের হয়, ভালো মানসিকতা হয়, সে তার মায়ের মতোই শাশুড়িকে দেখবে। আবার শাশুড়ির সুবিধা নিবে, পাল্টা কিছু অফার করবে না, এটা ঠিক না। শাশুড়ির উচিত যে মেয়েটাকে নিয়ে আসছে নিজের মেয়ের মতোই তাকে খাওয়ানো পড়ানো। ওকে, তো এটাই তো জাস্টিস। আমার কোনো হলে, ওয়াইফের কিছু হলে, আমার আম্মা খুব টেনশন করে, কারণ সে জানে তার বৌমা খুব ভালো। আবার আমার আম্মার জন্য আমার ওয়াইফ খুব সাপোর্টিভ। তো এটাতে সম্পর্ক উন্নয়ন হয় না। কিন্তু আপনি যদি সবসময় একটা বিরূপ প্রতিক্রিয়া রাখেন, এটা কি কখনো উন্নয়ন হবে? তো আমাদের দেশে বৈষম্যটা সব জায়গায়। এখন আপনি যদি বাংলা সিনেমার একটা টাইটেল দিতে বলেন ঘরোয়া নিয়ে, বলবে বউ শাশুড়ির যুদ্ধ চলিতেছে রূপালী পর্দায়, এইতে সেই মাইকিং হচ্ছে। কেন? কারণ মানুষ এগুলো দেখে খুব বিনোদন নিচ্ছে, মজা আয়গা, দেখবো, খুব সুন্দর, বউ শাশুড়ির যুদ্ধ হচ্ছে। হ্যাঁ, কিংবা একটা অর্থনৈতিক বৈষম্য করে রাখে। হ্যাঁ, যেমন আমি অনেক বড়লোক হয়ে গেলাম, বাবা কেন চাকর? হ্যাঁ, বা কি বলে, খান সাহেবের বাড়ির মেয়ে মাস্টার আলী সাহেবের বাড়ির ছেলেকে বিয়ে করতে পারে না, শেষ সব কিছু হয় না। কেন? প্রকাশ্য একটা বৈষম্য। এগুলো নিয়ে ফিল্ম ভালো চলে কেন? কারণ মানুষ এগুলো খাবে, এই কন্টেন্টগুলো মানুষ খুব দেখবে, টিকিটের টাকা ভালো উঠে আসবে। সমাজ এগুলোকে টার্গেট করে এগুলো কিন্তু বানাচ্ছে। এটা বৈষম্যেরই একটা বিষয়, সমাজের মানুষই দেখে। এই জন্য আপনি জেন্ডার নিয়ে আপনার আইডিওলজি চেঞ্জ করেন। ইভেন এই যে আমরা অনেক সময় সাক্ষাৎকার দেখি, বিভিন্ন মিডিয়ার মানুষজন বলে মিডিয়া মহিলা সাংবাদিক ওরকম ভালো পারিশ্রমিক পায় না, নায়িকা ওই পারিশ্রমিক পায় না, নায়ক যে পারিশ্রমিকটা পায়। এটা কি একটা বৈষম্য না? যদি আমি এটা সমর্থন করি না, এটা একটা বৈষম্য না? অবশ্যই।
আপনি অনেক জায়গায় দেখবেন কাজের ক্ষেত্রে হয়তো ওই জবটা একটা ফিমেল করতে পারবে না, যেহেতু তার ফিজিক্যাল অ্যাবিলিটি একটু কম পুরুষের তুলনায়। কিন্তু আপনি যদি জব সার্কুলারে লিখে দেন ফিমেলস আর নট অ্যালাউড, এটা কি একটা বৈষম্য না? অবশ্যই। সেই সেক্টরের কথা আমি বলছি না, অনেক ভারী শিল্প আছে সেখানে একটা ফিমেল কাজ করতে পারবে না, বরং সে এখানে আসলে হয়তো তার লাইফে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল এই মেশিনটা অপারেট করতে, যে এটার দরকার নাই। কিন্তু যেটা অনেক সোবার এবং আপনি 8-10টা ইন্ডাস্ট্রিতে এই সেক্টরে মেয়েরা কাজ করছে, এখানে আপনি এভাবে কি বৈষম্য করতে পারেন? পারেন না। ওগুলো না করুক, কিন্তু সে মার্কেটিংয়ের ডেটাটা অফিসে বসে তো টাইপ করতে পারে, যেমন এটা অন্তত তার জন্য একটা সেফ জব, তাই না? আচ্ছা, আমাদের দেশে এইগুলোর নিয়ে আসলে দেখার কেউ নাই, আর বৈষম্য চলে আসতেছে। পৃথিবীতে সবচেয়ে উত্তম সম্পদ কি জানেন? আমার কথা না, স্বয়ং রাসূল বলে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি বলছিলেন পুরো দুনিয়াটাই সম্পদ, আর সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে নেককার স্ত্রী। তার মানে একজন স্ত্রী লোক, একজন মহিলা। আর সেই মহিলাকেই আপনি বেডি মানুষ বলতেছেন, সেই মহিলাকে আপনি জব নট অ্যালাউড বলতেছেন। আপনি কত বড় সাহসের পরিচয় দিচ্ছেন? এটা ঠিক না। ইমাম বুখারীর মাকে অবশ্যই একজন মহিলা, শত শত সাহাবীর মাকে মহিলা, নবীদের মাতাগণকে মহিলা, আপনার আমার মা মহিলা। অনেক বড় কন্ট্রিবিউশন না? বাংলাদেশে পৃথিবীতে যত রাষ্ট্রপ্রধান আছে, ছেলে হোক মেয়ে হোক, তাদের মাকে মহিলা, তাই না? এই যে খালিদ বিন ওয়ালিদ, শ্রেষ্ঠ যোদ্ধা ইসলামের, মা মহিলা, তাই না? তারা বড় করছে, লালন পালন করছে, তারা একটা লেভেলে আসছে, আর আমরা সমাজ থেকে মহিলার দিকে একটা তীর ছুড়ে দিচ্ছি, এটা আনএক্সেপ্টেবল। যাদের মেন্টালিটি ছোট তারা এই সমস্ত ভিডিওতে ভিউ দিবে, লাইক দিবে, সুন্দর সুন্দর কমেন্ট করবে, কাউন্টার অ্যাটাক করবে। আর যাদের ভিউ মন মানসিকতা অনেক বড়, তারা এগুলো কখনোই দেখবে না, এগুলো তারা স্কিপ করে চলে যাবে। আপনি একটা কাজ করবেন সবসময়, মনোযোগ দিয়ে শুনেন। এই যে আপনি থাকবেন বৃত্তের বাইরে, মানুষ যেটা করতেছে, যেটা দেখে মজা পাচ্ছে, মানুষ যেটাকে অনেক কিছু মনে করছে, এটার বাইরে সবসময় অবস্থান করবেন এই জায়গাটায়। তারপর আপনি জাজমেন্ট করতে পারবেন। কারণ অধিকাংশ মানুষই ভিন্নভাবে পরিচালিত হচ্ছে অনেক কিছু দ্বারা। থিঙ্ক আউট অফ দ্য বক্স, এটা একটা সুন্দর ইংরেজি ফ্রেজ। থিঙ্ক আউট অফ দ্য বক্স, এই বক্সের বাইরে এসে চিন্তা করেন যে আসলে এটা কি এরকম, ওটা কি এরকম। সেদিন আমি একটা শুনতেছিলাম, অনেক আগের কথা, সেদিন না, মানে বাংলা সিনেমায় চলচ্চিত্রের ধস করার পরে এখানে একজন প্রযোজক ইন্টারভিউ দিচ্ছিলেন টিভিতে। উনি বলতেছিলেন যে আমরা তো ভালো সিনেমা বানাতে চাই, কিছু সিনেমা অড হয়ে যায়, আমরা একটা ব্যবসায়িক স্বার্থে প্রচার করি। উনি বলতেছিলেন যে গভর্নমেন্ট এরকম যদি করে দেয় যে ভালো সিনেমার জন্য আলাদা হল থাকবে, কিছু অড সিনেমা তৈরি হলে সেটার জন্য আলাদা হল থাকবে, যাতে অডিয়েন্স ক্ষতিগ্রস্ত না হয়। ভালো অডিয়েন্স ভালো ছবি দেখতে যাবে, খারাপ অডিয়েন্স খারাপ ছবি দেখতে যাবে। আল্লাহু আকবার। আপনি দেখেন, সে একটা প্রযোজক, দেশকে সুস্থ বিনোদনের সিনেমা উপহার দিতে পারতো, অনেক কিছু করতে পারতো, বয়সও হয়েছে যথেষ্ট, টাকা পয়সাও মাশাআল্লাহ যা নাচ গান করিয়ে কামাতে পারছে, কামিয়ে নিচ্ছে। এখন সে এমন একটা কিছু লাইসেন্স চাচ্ছে যেটাকে অবৈধ একটা বিষয়কে সে বৈধতা দেওয়ার জন্য, এবং দেখেন এটাকে সে একদম স্টাবলিশ করতে চাচ্ছে। তাহলে এরকম যদি চালু হয়ে যায় তাহলে তো আরও মানুষ নষ্ট হতে থাকবে। থিঙ্ক আউট অফ দ্য বক্স। উনি কথা বলতেছেন, কথা খুব মিষ্টি মধুর, শুনলে আপনার মনে হবে যে কতই না রেশনাল এই মানুষটা, অথচ এটার ভিতরে যে কত বড় নীল নকশা আছে। সে একটা হারাম জিনিসকে হালালভাবে প্রতিষ্ঠিত করে এস্টাবলিশ করে সেখানে টিকিট কেটে মানুষকে দেখাতে চাচ্ছে। ইজন্ট ইট অড? ওনার অড সিনেমার আর ওনার সুন্দর একটা অবয়বের ভিতরে যে এইভাবে একটা স্পিচ বেরিয়ে আসছে এবং রাষ্ট্রকে রীতিমতো সে ফুসলে দিচ্ছে যে এটা করা যেতে পারে কি না, এটা তো অ্যাকসেপ্টেবল না, তাই না? তাহলে কি আপনি এটাকে লাইসেন্স দিয়ে দিবেন ওনার কথা মতো? কোনো দিন না। থিঙ্ক আউট অফ দ্য বক্স। দর্শক এই যতই থাকুক, আমি আমার বিবেক, আমি আমার বর্জিত করে শুধু মুনাফার জন্য আমি এটা করব না। তো আমি কয় পয়সা কামাতে
পারবো এগুলো করে, তাই না? মানুষ আর কয় টাকা পায় জীবনে? আর বাংলা সিনেমা কী বা চলে? হ্যাঁ, আপনি কত টাকা পাবেন? 10 কোটি, 5 কোটি, 20 কোটি, কি পাবেন? আচ্ছা দেখেন, তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস। এটাও কিন্তু একটা রোল প্লে করে। আপনি যখন আপনার অফিসে কোনো ম্যারিড কোনো মহিলাকে নিয়োগ দিবেন, তার একটা ফ্যামিলি কমিটমেন্ট আছে না? তার বাসায় 2টা বাচ্চা আছে বা ডে কেয়ারে আছে, বাচ্চারা সচরাচর অসুস্থ হয়ে যায়, তাই না? ছোট মানুষ, তো তাদেরকে দেখতে যদি ওই ফিমেল ছুটি চায়, ছুটি দিতে হবে না? সে মাত্র জয়েন করছে মা হওয়ার 3 মাস পর, বাচ্চাকে একটু সময় দিতে হবে। অফিসের পাশে যদি একটা ডে কেয়ার সেন্টার করে দেন, এটা খারাপ কিছু না, তাই না? এভাবে একটা ফিমেল যদি সে ছুটি চায়, দিতে হবে। ইভেন সে যখন মা হবে তার হাজব্যান্ডকেও ছুটি দিতে হবে। প্যারেন্টাল লিভ, এই কনসেপ্টটা বাংলাদেশে নাই ওভাবে। প্যারেন্টাল একটা লিভ আছে, মানে আমার ওয়াইফ হসপিটালে থাকবে আর আমি এখানে স্কলার্সে এসে বসে থাকবো, নো, আমি ওই সময়ে যাব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ স্কলার্স ভালো, স্কলার্স ছুটি দেয়, অনেক মাল্টিনেশনাল কর্পোরেট ফার্মও দেয়, কিন্তু অনেক প্রতিষ্ঠান এখানে আপনি রেডিলি বেরোতে পারবেন না। কিন্তু ওই সময়টা একটা সাপোর্টের দরকার না, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান থাকে না যে আমি বিপদে কারো পাশে থাকতে পারলাম, এটা অনেক বড় একটা পাওয়া না? হ্যাঁ। তো ম্যারিটাল স্ট্যাটাসের কারণে, মানুষের ফ্যামিলি কমিটমেন্টের কারণে ছুটি ছাটা এদিক হতে পারে, মানুষের সার্ভিস এদিক সেদিক হতে পারে, সার্ভিস কিছুটা ড্রপ করে যেতে পারে, তারপর সে আবার কর্মক্ষেত্রে ফিরে আসতে পারে। তো এটা তো স্বাভাবিক একটা বিষয়, তাই না? আবার ম্যারিটাল স্ট্যাটাসের কারণে মানুষের আচরণগত অনেক পরিবর্তন হয়। আপনি দেখবেন যে অনেক পুরুষ মানুষ, হ্যাঁ, অনেক পুরুষ মানুষ বাঘ থেকে বিড়াল হয়ে যায়। সে কথাটা ঠিকই বলছে। সে অনেক হাক ডাক দিতে অনেক কিছু ছিল বন্ধু মহলে, ফ্যামিলিতে, কিন্তু সে এখন বউয়ের ভয়ে কথা বলতে পারতেছে না। তবে এই সমস্ত বউ ভালো না যারা তার হাজব্যান্ডকে কন্ট্রোল করতে চায় এবং দাসীর মতো রাখে, বরং তার উচিত ছিল হাজব্যান্ডকে সম্মানিত রাজার মতো রাখা এবং নিজেকে রানী হিসেবে প্রতিষ্ঠা করা। কিন্তু সে কী করছে, একটা গোলাম বানাইছে, এখন নিজে দাসী হচ্ছে। রিয়েলি আমি আমার হাজব্যান্ডকে যদি কন্ট্রোল করতে চাই, আমি কখনোই কোনো ভালো ফ্যামিলির মেয়ে নই। হাজব্যান্ডদেরকে রাখতে হবে রাজার মতো। তারা আসলে তাদের কোডটা বুঝে নিতে হবে, অফিস থেকে আসছে, তারপর সে বলবে যে 1 গ্লাস কফি দাও, হ্যাঁ, বা চা দাও বা শরবত দাও। সে আমাকে একটা মগে কফি, চা, শরবত যা সার্ভ করতেছে, এটা কিন্তু কেউ গোলাম হয়ে যাচ্ছে না। হ্যাঁ, পুরুষরা হচ্ছে আপনার তেজি ঘোড়ার মতো। তাদেরকে যখন আপনি তাদের উইংয়ে স্বাধীনভাবে চলতে দিবেন একটা সীমারেখার মধ্যে, তখন সে আপনার বশে থাকবে। কিন্তু যখন আপনি তাকে এই ইয়েতে এগোতে দিবেন না, তখনই তার মনটা ছোট হয়ে যাবে। মন ছোট করবেন না। এভাবে ভাইস ভার্সা একটা ফিমেলের ক্ষেত্রেও আপনি ফিমেলের মনটা বুঝেন, তাকে কোথাও একটু ঘুরতে নিয়ে যান, তাকে একটু সময় দেন। সে সারাদিন আপনারকে এবং আপনার বাচ্চাকে দেখে রাখছে, ফ্যামিলিকে দেখে রাখছে। আমি গতকাল এবং এর আগের দিন বন্ধ পাইছিলাম, রবি সোমবার, আমার ওয়াইফকে নিয়ে একটু সামরিক মিউজিয়ামে গেলাম গতকাল, সাথে আমার ফুপি শাশুড়ি, আমার মা, ছোট মেয়েটা। সুন্দর সময় কাটলো। সাধ্যের মধ্যে একটা রেস্টুরেন্টে বসলাম, কিছু খেলাম, সময়টা ভালো কাটলো। এটা খারাপ কিছু না। কাউকে কখনো জিম্মি করতে চাইবেন না, কবজা করতে চাইবেন না। অনেক হাজব্যান্ড চায় তাকে কবজা করে রাখতে। ফ্যামিলিতে মেয়ের কোনো ভ্যালু নাই, এরকম ভাবে থাকলে তার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তারও একটা মন, আল্লাহ তাকেও সেখানে মানসিক একটা স্বাধীনতা এনজয় করার সুযোগ দিচ্ছে। আপনি এটা কবজা করে রাখবেন না। ভালো ওয়াইফের প্রতি আপনার আন্তরিকতা এমনি আসবে, ভালো হাজব্যান্ডের প্রতিও আপনি যদি নীতিবান মেয়ে হন, আপনার আন্তরিকতা ভালো হাজব্যান্ডের প্রতি অটো আসবে, যদি আপনি ইমানদার নারী হন। রাসূল সাল্লাল্লাহু যখন জিজ্ঞেস করা ছিল নারীদের বিষয়ে, উনি বলছিল যে আমি মেরাজে জান্নাত জাহান্নাম দেখে এসেছি, অধিকাংশই নারী। সাহাবীরা বলল, কী পাবে তারা ওখানে গিয়েছে? উনি বললেন না যে তারা শিরক করত, আল্লাহু আকবার। উনি বললেন যে তারা ছিল তাদের স্বামীদের প্রতি অকৃতজ্ঞ।
এই জন্য কৃতজ্ঞতা অনেক বড় একটা জিনিস, এবং আপনার ওয়াইফের প্রতিও আপনার কৃতজ্ঞতা কাজ করতে হবে। অনেকে স্বামীকে যেমন কন্ট্রোল করতে চায়, অনেক স্বামী আছে স্ত্রীকে অন্তত বাংলাদেশে বেধড়ক মারধর করে। একটা কুকুরকেও মানুষ সেভাবে পিটায় না, কিন্তু যেভাবে স্ত্রীকে মানে অত্যাচার করছে পুরো ফ্যামিলি মিলে, এটা কি গ্রহণযোগ্য কোনো অ্যাটিটিউড ছিল? ছিল না। তো সামাজিক অবক্ষয়। আর একটা মানুষকে আপনার সংসার করতে পছন্দ হচ্ছে না, আপনি তাকে বলেন যে তোমার কেন সংসার করতে ইচ্ছা হচ্ছে না, সে আপনাকে বলবে যে এই ব্যাপার, তোমাকে ভালো লাগতেছে না, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি এটা বৈধ পথে যাও, ডিভোর্স ফাইল করে মুক্তি নিয়ে নাও। এটাই হচ্ছে কারেজ পড়ে ম্যান। ওকে ধরে বেঁধে সংসার করানোর, ওকে ধরে পিটানো, করার কোনো দরকার আছে? আপনাকে শরীয়ত একটা পথ দিয়েছে, ভালো লাগছে না, পোষাচ্ছে না, আপনি চলে যান, আপনার মুক্তিটা নিয়ে নেন, আপনার কাবিনের অর্থ বুঝে নিয়ে আপনি চলে যান ভদ্রতা এবং সৌজন্যতার সাথে, কোনো সমস্যা নাই। একটা মানুষকে যখনই আপনি ফিজিক্যালি করতে চাইবেন, অ্যাটাক করতে চাইবেন, তাকে করবেন, এটা খুব খারাপ জিনিস, তাই না? শোনেন, আপনি সকল বিষয়ে কোমলতা অবলম্বন করবেন, কোমলতা, সব বিষয়ে কোমল থাকবেন। এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সকল বিষয়ে কোমলতা অর্জন করো, খেপে যাবেন না, চটে যাওয়ার কিছু নাই। এভরি প্রবলেম হ্যাজ সলিউশন, আপনি সলিউশন পাবেন। কোন প্রবলেমের সলিউশন নাই? অ্যাটলিস্ট মৃত্যু দিয়ে হলেও আপনার সলিউশন হবে, সব কিছু থেকে মুক্তি পেয়ে যাবেন আপনি। সকল পেন, দুঃখ, গ্লানি, কষ্ট আল্লাহ আপনাকে উঠায় নেবে। সলিউশন নাই কোথায়, তাই না? সো কখনও কাউকে এইভাবে অ্যাবিউজ করা, হিউমিলিয়েশনের মধ্যে ফেলে দেওয়া, ফিজিক্যালি টর্চার করা, এগুলো থেকে ওই যে বাসে লেখা থাকে না, যে ট্রাকে 100 হাত দূরে থাকুন, তো 100 হাত দূরে থাকবেন। এটা আপনার ব্যক্তিত্ব এবং সম্মান সব কিছুই বজায় থাকবে। দরকার কি ধরে বেঁধে একটা রিলেশনশিপে থাকার, ইজন্ট ইট? অনেকে আছে যে ইদানিং দেখা যাচ্ছে ম্যারিটাল রিলেশন, আল্লাহু আকবার, এই যে সমাজে ছড়িয়ে গেছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, পরকীয়া, ওনার 2টা বাচ্চা আছে, তবুও সে অন্য পুরুষের প্রতি আসক্ত। সে কী ফ্যামিলির মেয়ে? এটা কি কোনো গ্রহণযোগ্য টপিক হতে পারে? একটা মেয়ে, সে তার 2টা বাচ্চাকে ছোটোবেলায় খাওয়ালো না, তাদেরকে পাক সাফ করে রাখতো না, সবসময় স্কুলে নিয়ে গেল, আজকে সে একজন অন্য পুরুষকে তার পছন্দ হচ্ছে, এটা কি একটা অসুস্থ মানসিকতা নয়? বা যেই পুরুষটা 2টা বাচ্চার বাবা, বাচ্চারা তাকে খুব ভালোবাসে, তার ফ্যামিলিতে স্ত্রী খুব ভালো, তবুও সে অন্য জায়গায় ইনভলভ হচ্ছে, ইজন্ট ইট এ সোশ্যাল ক্রাইম? এটা একটা পারিবারিক ক্রাইম নয় কি? হ্যাঁ, তো ফ্যামিলি ভ্যালুস যত শক্ত হবে তত এই প্রবলেমগুলো থেকে মানুষ বের হয়ে আসতে পারবে। আর আমাদের দেশে তো এগুলো শুরু হচ্ছে, আমাদের এইটা যদি বন্ধ করা যেত না, এই সব নষ্টের মূলে এটাকে যদি বন্ধ করা যেত 50% বন্ধ যেত। কারণ এখন খুব ওপেন কমিউনিকেশন হচ্ছে, এটার জন্যই তো একটা ক্ষতি তৈরি হচ্ছে ফোনের কারণে, যেটা অনেক বেড়ে গেছে এই জিনিসগুলো। আচ্ছা, দোয়া করি আপনারা ম্যারিটাল লাইফে ভালো জীবনসঙ্গী পান। হ্যাঁ, আমিন। সবাই তবে সবসময় বুঝতে চেষ্টা করবেন, পরিবারকে, মেয়ের ফ্যামিলিকে, ছেলের ফ্যামিলিকে বুঝতে চেষ্টা করবেন, সব কিছু করায়ত্ত করতে চাইবেন না। আমি মেয়েদেরকেও বলবো যে স্বামীকে স্বামীর মতো মর্যাদা দিয়ে রাখতে, সে যেরকম একটা পুরুষালী আচরণ করবে তাকে বদ্ধ করে রাখার চেষ্টা না করতে, আর একটা ফিমেলকেও মনটা একদম নষ্ট করে দিয়ে খাঁচার বন্দি পাখির মতো বানিয়ে দেওয়া নেহায়েত একটা অন্যায় এবং অবিবেচনা। ওকে, দুজনকে বুঝতে চেষ্টা করবেন। কেউ কারো ফ্যামিলিকে কখনো ছোট করে খাটো করে কথা বলবেন না, তাকে ফিল করেন। সেদিন একটা দেখলাম যে মেয়েকে তুলে দিচ্ছে ছেলের হাতে, আর ছেলেটা একটু কেঁদে ফেলছে। বিয়ের দিন মেয়ে কাঁদে, মেয়ে তো কাঁদতেছেই, ছেলেটা একটু কেঁদে ফেলছে। সে কি হাসাহাসি কমেন্টসে? একটা মানুষও সভ্য না, এখানে কমেন্টস করে একটা মানুষও থিঙ্ক আউট অফ বক্স না।
আপনি ওই ব্যথাটা বুঝছেন? সে পেলে পুষে একটা মেয়েকে আপনার হাতে তুলে দিচ্ছে, বাবা তুমি আমার মেয়েটাকে রাখো, দেখে রাখো, সেটা ফিল করছে খুব। তারও একটা বোন আছে যে মেয়েটাকে নিয়ে যাচ্ছে, আর হয়তো তার ফ্যামিলি তাকে সচরাচর সহজে দেখতে পাবে না, আর হয়তো বাড়ির উঠানে একটু হাঁটবে না, বাপকে একটু তোয়ালেটা দিবে না, মাকে একটু রান্নাঘরে খেদমত করবে না, এই যে একটা না পাওয়া ছেলেটা ফিল করছে জামাই হিসেবে, এবং সেই একটা কাঁদছে। কিন্তু মানুষ বলছে পুরুষ মানুষ কান্দে। তো পুরুষ মানুষ কাঁদবে মানে কি ফাইদলামি কমেন্টস, একটা মানুষের বাচ্চা না। এগুলো ফিল করতে হয়, এগুলো ফিল করার বিষয়। পুরুষ মানুষ কাঁদে না এইভাবে বলতে হয় না। পুরুষ মানুষ কাঁদে, সে সবসময় কাঁদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সন্তানটা মারা গেল, ওনার তো 4-5টা সন্তান মারা গেছিলেন, যেদিন আবদুল্লাহ মারা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেয়ে তাকে মাত্র কয়েক বছরের বাচ্চা জাস্ট একটু উপরে তুললেন আদর করে, এবং কিভাবে তার চোখের পানি গড়িয়ে পড়ল। স্বয়ং রাসূল, ওনার চেয়ে উত্তম পুরুষ কে ছিল? রাসূলের দাড়ি ভিজে গেল পানিতে। ফিলিস্তিনের বাপদেরকে দেখেন নাই সন্তানদের জন্য কিভাবে কাঁদে, বউকে মেরে ফেলছে লাশটা নিয়ে কিভাবে কাঁদতেছে। আর বাঙালি কমেন্টাররা আছে যে পুরুষ মানুষ কেন কাঁদে, তো মানুষের জাতের মধ্যে পড়ে না, তার মধ্যে মানবিকতা আছে কি না দেখে নিতে হবে। একটা মনিব মারা গেলে কুকুর যে পাশে কাঁদে, আর মনিবটা মারা গেছে, ওকে বিস্কুট কে দিবে, ওকে কে খাওয়াবে? অনেক ঘোড়া আছে ইতিহাস সাক্ষী যে লাশের পিছনে পিছনে হাঁটতে হাঁটতে চলে গেছে। তারা ঘ্রাণেন্দ্রিয় খুব ভালো কাজ করে, জানে এটা মনিবের লাশ, ও একদম পর্যন্ত চলে গেছে, দাফনের জায়গা পর্যন্ত। আর এখানে মানুষ হাসতেছে, তার কমেন্টস, কেন পুরুষ মানুষ এইভাবে কাঁদতেছে? এটা তো ঠিক না। থিঙ্ক আউট অফ দ্য বক্স। ওকে, তো ফিল করতে চেষ্টা করবেন, ফিল করবেন। আমি সেদিন একা একা বসে বসে কাঁদতেছিলাম, এই 3-4 দিন আগের কথা। তখন হচ্ছে আপনার রাত হবে 11:30। তো আমার ওয়াইফ আমার জন্য একটু খাবার নিয়ে আসলো, আমি বিছানায় বসে একা একা কাঁদতেছি। সে আমাকে বললো যে তুমি কেন কাঁদতেছ? তা আমি আসলে আমার এই যে ছোট্ট 1 বছরের মাসুম মেয়েটা যে ঘুমাচ্ছে, ওর চোখের দিকে তাকিয়ে কাঁদতেছি। ওকে বললাম দেখো, এই বাচ্চাটাই, এরকম বয়সে অনেক বাচ্চা অনেকের ঘরে বড় হচ্ছে। এই যে আমাদের বাসার পাশে একটা গার্মেন্টসের ফ্লোর আছে, জানলাটা শহরে গার্মেন্টসের ফ্লোর দেখা যায়, শত শত মেয়ে সেখানে কাজ করতেছে। একদিন এই মেয়েগুলোর এই বয়সটাই ছিল 1 বছর, তার বাবা তাকে ওভাবে টেক কেয়ার করতে পারে নাই, ওভাবে কামাইতে পারে নাই বেচারা। আজকে গার্মেন্টসে সে মেয়েটা শ্রম দিচ্ছে। কাউকে যেন আল্লাহ কখনো তার যে পারিশ্রমিক সেটা থেকে বঞ্চিত মানুষ যেন তাকে না করে, আল্লাহর কাছে এটাই দোয়া করি। তা আমি যদি বেঁচে না থাকি, এই মেয়েটাকেও যদি ভাগ্যের ইয়েতে তাকে গার্মেন্টসে কাজ করে খেতে হয়, তাহলে কত কষ্টের বিষয়। এরকম একটা মেয়ে একদিন বড় হয়, মানুষের বাসা বাড়িতে কাজে যায়, বুয়া হিসেবে সার্ভ করে, মানুষ কত ধরনের কাজ করায়, তাই না? কাজের শেষ নাই। তা আল্লাহ যেন তাকে একটা ভালো রিজিক দেয়। এবং সমাজের অন্য সমস্ত মহিলা এবং মেয়েদের কথা চিন্তা করে আমার আসলে খুব কান্না পেল, কারণ ওটাও তো কারো না কারো সন্তান, কারো না কারো বোন, তাই না? একটা মেয়ে রিক্সা থেকে পড়ে গেছে সেদিন, নতুন বাজারে দেখলাম। কিছু ছেলে খুব খুশি, খুব মজা পেয়েছে, ও রিক্সা থেকে পড়ে গেছে, খুব মজা লাগছে তার কাছে, হাসি দিচ্ছে রীতিমতো তালি দিয়ে। আল্লাহু আকবার, এটা তার বোন হতো কেমন লাগতো? একটুও ফিল করলো না যেটা কারো না কারো বোন রাস্তায় আসছে বেচারা। আজকে তাকে ভাই একটু এগিয়ে দিতে পারতো, বাপটা দিতে পারতো, সবাই সবার কাজে ব্যস্ত, ভাই গেছে ইউনিভার্সিটিতে, বাপ গেছে কর্মস্থলে, মেয়েটা আছে মডার্ন, ঠিক আছে, বেরোইছে, অ্যাক্সিডেন্ট কি বলে কই আসে, বিশ্রীভাবে সে পড়ে গেল একদম কাদার উপরে। মানুষ এখন হাততালি দেওয়ার কি হলো, মজা নেওয়ার কি হলো? রিক্সাওয়ালাটা কথা একবার ভাবেন, তার রিক্সার চাকাটা গেছে বেঁকে, আজকে তার কামাই হবে না, সেও মাজায় ব্যথা পাইছে, এটাই তার একমাত্র জীবিকার উৎস। সে কয়দিন রিক্সা টানতে পারবে না। তার বাসায় যদি এরকম 4-5টা পরিবার থাকে, কয়দিন তার প্যাডেলের টাকার উপর তার টাকা নির্ভর করবে, খাওয়া দাওয়ার টাকা, কিন্তু প্যাডেলও মারতে পারবে না কয়েকদিন। এগুলো ফিল করবেন সব সময়। মুসলিম হতে হবে কীরকম? সবাই হতে হবে এক শরীরের মতো,
যেখানে একটা জায়গায় হাতে ব্যথা পেলে পুরো শরীর এটা ফিল করবে। এটা রাসূল সাল্লাল্লাহু বলছেন, মুমিন হবে, মুসলিম হবে, উম্মাহ হবে একটা শরীরের মতো। সে পায়ে ব্যথা পেলে পুরো শরীর সেটা ফিল করবে যে সে ব্যথা পাইছে। রাস্তায় হাসি দেওয়ার কিছু না যে মুসলিম কান্ট্রি বাঙালি হিসেবে এভাবে সে হাসতেছে, এটা তো ঠিক না। সে যদি মুসলিম নাও হয়, সে যদি শুধু মনে করে সে মানবতাই ধর্ম তার কাছে, এটাও তো কোনো মানবতার কাজ না, তাই না? তো এগুলো বোঝার চেষ্টা করবেন। তারপর হচ্ছে পোটেনশিয়াল। অনেকের মধ্যে অনেক পোটেনশিয়ালিটি থাকে, অনেক পোটেনশিয়ালিটি দিয়ে সে এগিয়ে যেতে পারে। যার মধ্যে সম্ভাবনা বা পোটেনশিয়ালিটি হাই, তার এগিয়ে যাওয়ার সম্ভাবনা, পসিবিলিটি অনেক হাই। নিজের মধ্যে পোটেনশিয়ালিটি তৈরি করবেন। আজকে আপনি বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তেছেন, ইউনিভার্সিটি স্কলার্স, বনানী প্রাইম লোকেশন, শেরাটনের পাশে 20 তলায়, সুন্দর এসি রুম, সুন্দর পড়তেছেন। এই অপরচুনিটি অনেকে পাচ্ছে না, আপনি পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। 5 বছর আগে কি আপনি স্কলারসে ছিলেন? বা 2-3 বছর আগে ছিলেন না। কলেজে পড়তেন, আল্লাহ আপনার মধ্যে পোটেনশিয়ালিটি গ্রো করলো, আপনি ইউনিভার্সিটিতে আসলেন। ঠিক 5 বছর পরে কথা চিন্তা করেন তো, আপনার জার্মানিতে যাওয়ারও 3 বছর হয়ে গেছে, আপনার আমেরিকা যাওয়ারও 2 বছর হয়ে গেছে। যে আপনি আমেরিকার মাটিতে আসছেন, নাম করে ইউনিভার্সিটিতে এমএসসি করতেছেন, এটা 2 বছর হয়ে গেছে। 5 বছর পরেই চিন্তা করেন কানাডায় আছেন, 3 বছর হয়ে গেছে, মাস্টার্সও শেষ। এটাই ঘটবে ইনশাআল্লাহ, ভালো জায়গায় যেতে পারবেন। তা আমার লাইফ হিস্ট্রি থেকে অনেক কথা বলি না আপনাদেরকে। দেখেন, আমি জাস্ট 3 বছর, মাত্র 8 মাস আগে কোথায় ছিলাম? ফরিদপুরে ছিলাম, টাইমস ইউনিভার্সিটিতে ছিলাম। আলহামদুলিল্লাহ 8 মাস পর আমি কোথায় আছি? আবার আজকে একটা ঘটনা বললাম, যদি এটা গ্রহণ করা হয় তাহলে জাস্ট 8 মাসের ব্যবধানে কিভাবে আল্লাহ সব ইয়েকে পজিটিভ করে দিলেন। মানুষকে শুধু পোটেনশিয়ালিটি তৈরি করতে হবে, লেগে থাকতে হবে তার এডুকেশনের পিছনে। আপনি বিএসসি নিলে আপনার ক্যাপাসিটি, পোটেনশিয়ালিটি কমবে না, বাড়বে। বিদেশে যে যখন একটা এমএসসি নেবেন, পিএইচডি করবেন, সম্ভাবনা কমবে না, বাড়বে। এগুলোর কারণে জব অ্যাডভান্টেজও বেশি আসবে আগের তুলনায়। শুধু লেগে থাকতে হবে, শুধু লেগে থাকতে হবে। 2017 সালে আমার বিবিএ এমবিএ ছাড়া কোনো ডিগ্রি ছিল না। ইট ওয়াজ 2017, এখন 2027 হয় নাই। আমি জাস্ট একটা সিলিং উঠলে আমি প্রফেসর হয়ে যাব, জাস্ট ওয়ান সিলিং থাকে না? যেমন আমাদের এখানে টিচিং অ্যাসিস্ট্যান্ট, তারপর জুনিয়র লেকচারার, সিনিয়র লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপর হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপর অ্যাসোসিয়েট, এরপর প্রফেসর। এখন আমি শুধু জাস্ট প্রফেসর হওয়া বাকি। আমার 5 বছর আগে কি, 3 মাস, 9 মাস আগেও, 10 মাস আগেও তো এমফিল ছিল না। এমফিল হলো, একটা ভালো জায়গায় আসলাম। তাহলে 5 বছর পর যদি আপনাদের মকসুদ স্যারের পিএইচডি থাকে, সে কি আশা করতে পারে না সে প্রফেসর হবে বা সে আরও ভালো জায়গায় থাকবে? এভাবে আমি কি আশা করতে পারি না যে 5 বছর পর আমার স্টুডেন্ট যখন বিএসসি হবে, এমএসসি হবে, সে আরও ভালো জায়গায় থাকবে? আপনার মধ্যে পোটেনশিয়ালিটিটাকে তৈরি করেন, সম্ভাবনাটাকে তৈরি করেন, দেখবেন আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আমার এখন গবেষণা আর্টিকেলের পরিমাণ হচ্ছে প্রায় 50টা। আমি যদি 5 বছর খাটি, আমার আরও 50টা আর্টিকেল হবে, 100 আর্টিকেল, আনপ্যারালাল, একদম আনপ্যারালাল। জাস্ট পোটেনশিয়ালিটিটাকে তৈরি করতে হবে, লেগে থাকতে হবে, খাটতে হবে অনেক, তাহলে আপনি একটা স্টেজে অটোমেটিকভাবে চলে যাবেন। আপনারা যখন একদম সেমিস্টারের শেষে আসবেন, তখন একটা লাইফ প্ল্যান করবেন। যখন আপনার পাস করতে আর 1 বছর বাকি, বা এখন থেকে একটা লাইফ প্ল্যান করবেন যে আমি এটা করতে চাই, যাতে একটা শেষ হওয়ার সাথে সাথে আরেকটা শুরু হয়। ওকে, নাহলে তো আপনি পিছায় যাবেন। খুব সোজা, খুবই সোজা, একটু ব্রেক দেন তো। হ্যাঁ, ঠিক আছে, আজকে এতটুকুই। নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে আর একটু পড়িয়ে দেবো। আজকের মতো শেষ।